অপারেশন তেল আবিব 1-2। আম্মানের অভিজাত এলাকার একটি দ্বিতল বাড়ি। চারপাশে কোনো বাড়ি নেই। 8 ফুট উঁচু দেয়ালে ঘেরা বাড়িটি। বাড়ির বাইরের সব আলো নিভানো, তবে রাস্তার সরকারি আলোতে বাড়ির উত্তর দিকের সম্মুখভাগটা উজ্জ্বল। রূপালি রং করা লোহার গেটে আলো পড়ে চিকচিক করছে। আহমদ মুসার চিঠি নিয়ে গেট দিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো শফিক। গাড়ি স্টার্ট নিতেই শফিক চকিতে একবার পিছনে ফিরে দেখল কালো রঙের একটি ল্যান্ড রোভার পাশের অন্ধকারের বুক থেকে বেরিয়ে এলো তাদের পিছনে। সন্দেহ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শফিক ড্রাইভারকে বলল, ফুল স্পিডে গাড়ি ছাড়ো। ড্রাইভার আপত্তি জানিয়ে বলল, এই আঁকাবাঁকা রাস্তায় এর চেয়ে বেশি স্পিড দেওয়া সহজ নয় সাহেব। শফিক ড্রাইভারের চোখের সামনে একটি সাংকেতিক চিহ্ন তুলে ধরে বলল, এর প্রয়োজন আছে ড্রাইভার। ড্রাইভার সাইমুমের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকিয়ে একটি সশ্রদ্ধ সালাম জানিয়ে বলল, এই গাড়িকে এবং আমাকে এখন থেকে নিজের মনে করুন জনাব। শফিক রিয়ার ভিউতে চোখ রেখে বলল, তোমার মতো কি এমনি করে সবাই ভাবে ড্রাইভার? সবাই আরও সুন্দর করে ভাবে। আমার মতো হতভাগ্য আর কেউ নেই। একমাত্র পেট পূজা ছাড়া জাতির এই সংকট মুহূর্তে আমার দ্বারা কিছুই হল না। শফিক ড্রাইভারের পিঠে একটি হাত রেখে বলল, কে বলল কিছু করছো না ভাই? তোমাদের সমর্থন আর ভালোবাসাই তো আমাদের শক্তি ও প্রেরণা যোগাচ্ছে। শফিক রিয়ার ভিউ থেকে চোখ সরিয়ে বলল, পিছনের গাড়িটি আমাদের অনুসরণ করছে ড্রাইভার। ড্রাইভার একবার চিন্তিত মুখে রিয়ার ভিউর দিকে তাকিয়ে বলল, শহরের প্রতিটি গলিকুজো পথ আমার নখ দর্পণে। যদি বলেন তো 5 মিনিটেই ওদের এড়িয়ে বেরিয়ে যাব আমরা। না, তা হয় না ড্রাইভার। শত্রুকে পিঠ দেখানো আমাদের ঐতিহ্যের বিপরীত। সাইমুমের কোনো সদস্যই শত্রুকে জীবিত রেখে সামনে এগোয় না। তুমি সামনের গাছটার কাছে মোড় ঘুরবার সময় গাড়ির গতি একটু কমিয়ে দেবে। আমি নেমে গেলে তুমি গাড়ি চালিয়ে যাবে। সুলতান সারাউদ্দিন রোডের মুখে আমার জন্য অপেক্ষা করো। গাছটির কাছে একটু অন্ধকার মতো জায়গায় খোলা দরজা দিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল শফিক। পিছনে তাকিয়ে আশ্বস্ত হল সে। পিছনের গাড়ির হেডলাইট এখনো অনেক পিছনে। নিশ্চিন্ত মনে পকেট থেকে একটা হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন ঠিক করে রাখল। অন্য হাতে রিভলভার। সামনের গাড়ি লক্ষ্য করে পিছনের গাড়িটি নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে। গাছের নিচে একটি পাথরের আড়ালে লুকিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে শফিক। গাড়ি গাছের সমান্তরালে আসতেই সাইলেন্সার লাগানো রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি ছুড়ল সে। দুপ মৃদু শব্দ উঠল। প্রচণ্ড শব্দে পিছনের একটি টায়ার বার্স্ট করল। কিছু দূর গিয়ে থেমে গেল গাড়িটি। শফিকের ধারণা সত্য হল। সাধারণ টায়ার বার্স্ট মনে করে গাড়ির দুধারের দরজা খুলে দুজন বেরিয়ে এলো। একজন বেটে ধরনের, নাক চেপটা, মুখ গোল, রং হলুদ। একবার চাইলেই বোঝা যায় চীনা লোক। আর একজন লম্বা, রং সাদা। দুজনের পরনে কালো প্যান্ট, কালো কোট। ওরা টায়ার পরীক্ষা করেই চমকে উঠল। মুহূর্তে হাত পকেটে চলে গেল ওদের। কিন্তু দেরি হয়ে গেছে তখন। শফিকের রিভলভার দুবার মৃদু শব্দ করে উঠল। ঢলে পড়ল দুটি দেহ। শফিক দ্রুত চলে গেল ওদের কাছে। পকেটে রিভলভার, সিগারেট কেস, লাইটার, হাত বোমা ছাড়া অন্য কোনো কাগজপত্র পেল না। গাড়িতে একটি সাবমেশিন গান, একটি চামড়ার ছোট অ্যাটাচি কেস পড়েছিল। কোনো তথ্য পাওয়া যেতে পারে মনে করে অ্যাটাচি কেসটি নিয়ে বেরিয়ে পড়ল শফিক। চলে যাবার আগে মোড়ে ডিউটিরত পুলিশকে দুটি লাশের কথা জানিয়ে তাড়াতাড়ি ওগুলোর ব্যবস্থা করার জন্য বলে গেল। শফিককে পাঠিয়ে দেবার পর আহমদ মুসা অস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করল। কি যেন সমাধান খুঁজছে সে মনে মনে। কোনো কাজে হঠাৎ করে কোথাও কোথাও চলে যাওয়াও হাসান তারিকের পক্ষে অস্বাভাবিক নয়। কিন্তু তাই বা কি করে হয়? এখন রাত 12টা। তার এখানে পৌঁছবার কথা ছিল 11টায়। তাছাড়া সবচেয়ে আশ্চর্য তার ওয়্যারলেসের নীরবতা। তাহলে ভাবতেই আহমদ মুসার চোখ দুটি জ্বলে উঠল। প্রতিশোধের আগুন যেন তাতে ঠিকরে পড়ছে। সে চোখ নেমে এলো
অদ্ভুত এক তন্ময়তায়। জানলা দিয়ে বাইরে চলে গেল তার চোখ। অন্ধকার দিগন্তের কালো পর্দা ছাড়িয়ে তিব্বত, হিন্দুকুশ, কারাকোরাম পর্বতমালা পেরিয়ে ছুটে গেল তার মন। পূর্ব তুর্কিস্তানের কানসু এলাকার একটি সুন্দর জনপদে কি হাসি আনন্দ আর সমৃদ্ধি ভরা দিনগুলো। মরুভূমির একখণ্ড দুরন্ত হাওয়ার মতোই তারা ঘুরে বেড়াত চারিদিকে। কাটার ঝোপে সারাদিন চলত লুকোচুরি খেলা। রাতের বেলা বাবার উষ্ণ কোলে বসে আকাশে তারার দিকে চেয়ে কত গল্প শুনত। শুনতে শুনতে জগৎ পেরিয়ে মন চলে যেত আর এক জগতে, অন্ধকার গোটা পৃথিবী। একজন মহাপুরুষ এলেন আরব দেশে। তার হাতে নেমে এলো একখণ্ড আলো। অনেক ঘূর্ণাবর্ত আর ঝড়ের মাঝেও তা ছড়িয়ে পড়ল চারিদিকে। তার একখণ্ড এসে ছড়িয়ে পড়ল তুর্কিস্তানেও। অনেক সময় গল্প শেষ না করেই বাবাকে উঠতে হতো। মসজিদ থেকে ভেসে আসত বড় চাচাজানের এক পোষলা মিষ্টি সুর। বুঝত না সে এক বর্ণ, কিন্তু ভালো লাগত খুব। এমনি করেই দিন চলে এসেছিল, চলত এভাবেই। কিন্তু সাজানো গোছানো এক জীবনে এলো ঝড়। পিছনে অবশিষ্ট থাকল রক্ত আর হাহাকার। জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকা আহমদ মুসার মুখ এক অব্যক্ত বেদনা আর দৃঢ়তায় শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে সে বলল, মধ্য এশিয়ায়, সিনকিয়াংয়ে, ফিলিপাইনে, ফিলিস্তিনে, ইথিওপিয়ায়, চাঁদে মুসলমানদের উপর যে নির্যাতন তোমরা চালাচ্ছ, তার হিসাব অবশ্যই দিতে হবে। তোমরা সিয়াতো, সেন্টো, ন্যাটো গড়তে পারো, ওয়ারস চুক্তি করতে পারো, কিন্তু আমরা কিছু করতে গেলেই তা হবে ফ্যানাটিক আর গোড়ামি। জানলার পাল্লা দুটো টানতে গিয়ে নিচে চোখ পড়তেই চমকে উঠল আহমদ মুসা। বাইরে প্রাচীরের পাশে বিড়ালের চোখের মতো একটুকরো ক্ষীণ আলো হঠাৎ জ্বলে উঠে নিভে গেল। পেন্সিল টর্চ নয়তো? সচকিত হয়ে উঠল আহমদ মুসা। অন্ধকারের জন্য বিশেষভাবে তৈরি বাইনোকুলার চোখে লাগাল দ্রুত। বাইরের অন্ধকার অনেকটা স্বচ্ছ হয়ে উঠল। দেখা গেল হুক লাগানো দড়ি বেয়ে একটি ছায়ামূর্তি প্রাচীরে উঠে বসেছে, কালো পোশাকে আবৃত সর্বাঙ্গ। ছায়ামূর্তিটি ধীরে ধীরে নামল নিচে। তারপর দেয়ালের পাশ ঘেঁষে শিকারী বিড়ালের মতো এগিয়ে এলো ধীরে নিঃশব্দ গতিতে। প্রস্তুত হয়ে মুসা নেমে এলো নিচে। সিঁড়ির মুখে সুইচবোর্ডের পাশে একটি খামের আড়ালে দাঁড়াল সে। নিঃশব্দ পায়ে ছায়ামূর্তিটি উঠে এলো বারান্দায়। তাকে একখণ্ড জমাট অন্ধকার ছাড়া কিছু বুঝবার উপায় নেই। প্রায় ১০-১২ হাতের মধ্যে সে চলে এসেছে। হঠাৎ থমকে দাঁড়াল ছায়ামূর্তিটি। আহমদ মুসা বাম হাতের বুড়ো আঙুলের সুইচে চাপ দিয়ে ডান হাতে রিভলভার ধরে আড়াল থেকে বেরিয়ে এলো। ঘটনার আকস্মিকতায় ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য বিফল হয়ে পড়ল। রিভলভারের নলটি স্থির লক্ষ্যে তুলে ধরে মুসা বলল, নিশানা আমার প্রায়ই ভুল হয় না। ফেলে দিন রিভলভার। বাম হাতের পেন্সিল হেরের রিভলভারটিও ফেলে দিন। ছায়ামূর্তিটির স্থির নিষ্কম্প চোখ দুটি আহমদ মুসার চোখে কি যেন পাঠ করল। তারপর একটু দ্বিধা করে হাতের দুটি অস্ত্র মেঝেতে ছেড়ে দিল। পাশেই মানুষের একটি ছায়া নড়ে উঠে দেখে চমকে উঠল আহমদ মুসা। প্রায় ছিটকে একপাশে শুয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে পিছন থেকে দুপ একটি শব্দ হল। তীব্র আর্তনাদ করে পড়ে গেল সামনের লোকটি। আহমদ মুসার রিভলভারও গর্জে উঠল। কিছু বুঝবার আগেই পিছনের লোকটির হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল। বাম হাতটি উপরে তুলতে চেষ্টা করল লোকটি। আহমদ মুসা গর্জে উঠল, হাত নামিয়ে নাও, না হলে দ্বিতীয় গুলিটি এবার হাত নয়, হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে যাবে। আদেশ পালন করল লোকটি। তার ডান হাত থেকে ফোঁটা ফোঁটাটা রক্ত ঝরে পড়ছিল। এ সময় বাইরের গেটে গাড়ি দাঁড়ানোর শব্দ হল। উৎকর্ণ হয়ে উঠল আহমদ মুসা, কিন্তু রিভলভারের নল একটুও নড়ল না। বাইরে থেকে একটি পরিচিত সংকেত এলো। আহমদ মুসা তার উত্তর দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হল ফারুক। এসেই বলল, ঠিক, আমার কান ভুল শোনেনি, যা ভেবেছিলাম তাই। ওসব অ্যানালিসিস পরে করো ফারুক, আগে আমাদের এই মেহমানটির পকেট থেকে দ্বিতীয় রিভলভারটি বের করে নাও। সাবধানে হাত দিও, পকেটে হয়তো আরও কিছু থাকতে পারে। রাত তখন 1টা।
আহমদ মুসা আর ফারুক আমিন মুখোমুখি একটি টেবিলে বসে। আহমদ মুসার সামনে ছোট্ট একটি চিরকুট। A quite new element. WRF is active, Amman being their target at present. 2 Alpin at trouser band as a V make their identity. ধীরে ধীরে চিরকুট থেকে মুখ তুলে আহমদ মুসা বলল, ইহুদিদের মোসাদ আর পশ্চিমা সিআইয়ের সাথে এসে জুটল কে আবার এই WRF? কি চায় ওরা? ফারুকের দিকে চেয়ে মুসা বলল, আমাদের আজকের মেহমান কোনো দলের খোঁজ নিলে ফারুক? ফারুক বলল, হ্যাঁ, WRF। ট্রাউজারের ব্যান্ডে ভি আকারের 2টো পিন দেখেছি। ঘড়ির দিকে চেয়ে আহমদ মুসা বলল, সময় বেশি হতে নেই, তাছাড়া ওর ব্যবস্থা এখনই প্রয়োজন। কোনো ব্যাপারকেই, বিশেষ করে এসব বিপজ্জনক বোঝা বেশি দূর টেনে নেওয়া ঠিক নয়। কিন্তু তার আগে চলো পরীক্ষা করা যাক লোকটিকে। ডিপ নীল আলো চারদিকে, ঝকঝকে সাদা দেয়াল, সে আলো প্রতিফলিত হয়ে স্বপ্নের পরিবেশ সৃষ্টি করেছে। আধা শোয়া অবস্থায় ইজি চেয়ারে পড়ে থাকা লোকটির ডান বাহু থেকে পেন্টাথল ইঞ্জেকশনের সূচ ধীরে ধীরে টেনে বের করল। তারপর মৃদু হেসে আহমদ মুসা বলল, বেশ কিছুটা ক্লান্তি, একটু একটু ঘুম ঘুম ভাব বোধ করবেন। মিনিটখানেক পর সব ঠিক হয়ে যাবে। আগে সব কথাই মনে পড়বে, আর বলতেও কোনো কষ্ট হবে না। লোকটির চোখ বুজে গিয়েছিল। আহমদ মুসা একটি চেয়ার টেনে নিয়ে তার সম্মুখে বসল। তারপর ধীরে ধীরে বলল, চোখ খুলুন, আমার চোখের দিকে দেখুন। আস্তে আস্তে লোকটির চোখ খুলে গেল। আহমদ মুসা বলল, আপনার নাম কি? মিখাইল ইয়াকুব। আপনি কোন দেশী? ইউক্রাইনি। কিন্তু দেখে তো তুর্কি মনে হয়। আমার পিতামাতা নাকি তুর্কি ছিলেন। ছিলেন কেমন? আমি সাইবেরিয়ার শিশু উদ্বাস্তু শিবিরের মানুষ। আপনার পিতামাতা কি তাহলে মুসলমান ছিলেন? জানি না, তবে সেই উদ্বাস্তু শিবিরে আমার ট্রেনিং গ্রহণকালে একবার অদ্ভুত এক বৃদ্ধ আমাকে বলেছিলেন, 1917 অক্টোবর বিপ্লবের পরে যেসব তুর্কি মুসলমানদেরকে সাইবেরিয়ায় চালান করা হয়েছিল, আমি তাদেরই কোনো একজনের সন্তান। এখন আপনি কি মনে করেন নিজের পরিচয় সম্পর্কে? পূর্ব পরিচয় আমার প্রয়োজন নেই। আচ্ছা, WRF কি? ওয়ার্ল্ড রেড ফোর্সেস, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অগ্রবাহিনী। আপনি কি এর সদস্য? হ্যাঁ। কেন আপনি এখানে এসেছিলেন আজ? বহুদিন ধরে WRF আপনাকে খুঁজছে। আমাদের উপর নির্দেশ ছিল আপনাকে হত্যা করার অথবা সম্ভব হলে ধরে নিয়ে যাবার। সাইমুমের প্রতি আপনাদের এ শুভদৃষ্টি কেন? সাইমুম বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নাম্বার 1 শত্রু। WRF এর কেন্দ্র কোথায়? কাদের নিয়ে গঠিত? এর নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই। কেন্দ্রীয় কাউন্সিল যখন যেখানে থাকে সেখানেই এর কেন্দ্র। WRF কমিউনিস্ট শক্তিগুলোর সম্মিলনে গঠিত একটি বেসরকারি সংস্থা। আবার কোথায়, কিভাবে WRF কাজ করছে আমি জানি না। শুধু এটুকুই জানি, মুসলিম দেশগুলোকে এজন্য বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। আজকে এখানের খোঁজ কে দিয়েছে আপনাদের? আমি জানি না। আদেশ পালন করেছি শুধু। আদেশ কোত্থেকে এসেছে? আল কবির রোডের 233 নম্বর বাড়ির একটি ঘরে রক্ষিত কাঠের বাক্স থেকে নির্দেশ লিখিত চিঠি পেয়েছি। হাসান তারিককে চিনেন? নাম শুনেছি। গত 10 ঘণ্টা থেকে তার খোঁজ নেই। তার সম্বন্ধে কিছু জানেন? যেটুকুর সাথে আমরা সংশ্লিষ্ট তার বেশি কোনো কিছুই আমাদের জানতে দেওয়া হয় না। যেন অসীম ক্লান্তিতে চোখ দুটি আবার বুজে আসছিল। ফারুকের দিকে তাকিয়ে মুসা বলল, এবার সরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এদের পূর্বপুরুষদের ঐতিহ্যের কথা একে স্মরণ করিয়ে দিয়ে একবার শেষ সুযোগ দেবে।